আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কুয়াশাচ্ছন্ন এই মেঘলা দিনে সবার জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে আমি নতুন একটা ভিডিও তৈরি করছি। আগে একটা ভিডিও তৈরি করেছিলাম আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনারা কীভাবে করবেন। তো আজকে আমি চেষ্টা করব ব্যাংক স্টেটমেন্টের যাবতীয় ইনফরমেশন নিয়ে কথা বলার জন্য, বিশেষ করে আমার অভিজ্ঞতার আলোকে। হ্যাঁ, আমি কিভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছি বা আপনারা কিভাবে করলে ভালো হবে, ওভারঅল একটা ডিসকাশন আমি এখানে এই ভিডিওর মাধ্যমে করতে চাই, যাতে আপনারা যারা নতুন এবার আসতে চাচ্ছেন, এখন অলরেডি অ্যাপ্লিকেশন শেষ হয়ে গিয়েছে, আপনাদের এখন কাজটা ব্যাংক স্টেটমেন্ট দিকে ফোকাস দেয়। আমার বিশ্বাস এই ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে লাগবে। যাই হোক, ভিডিওটা একটু লং হতে পারে, আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। আমার বিশ্বাস আমার মতো অনেকেরই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কিছু কোয়েরিজ থাকে অথবা সমস্যা থাকে বা আছে, সেগুলা সমাধান হয়ে যাবে। যাই হোক, এখন আমি প্রথমেই যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কত টাকা দেখালে আপনার জন্য সুবিধা হতে পারে, অথবা কত অ্যামাউন্ট আপনি দেখালে আপনার জন্য সেফ মনে হতে পারে ফর দ্য ব্যাংক স্টেটমেন্ট। এখন প্রথমে আসি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট, যারা অ্যাজ এ সিঙ্গেল পারসন মাস্টার্সের জন্য অথবা ব্যাচেলার্সের জন্য অ্যাপ্লাই করতেছেন, তাদের উদ্দেশ্যে আমি আগে মাস্টার্সের কথাটাই হাইলাইটস বেশি করি, কারণ মাস্টার্সে প্রচুর ছেলেমেয়েরা এবার অ্যাপ্লাই করেছে, ব্যাচেলরও করেছে। জাস্ট ক্যালকুলেশনটা আপনারা হচ্ছে মান্থ ওয়াইজ পরে করে নেবেন। সেটা হচ্ছে আপনার সিঙ্গেল যারা অ্যাপ্লিকেন্ট 12 মাসের বা 13 মাসের ভিসার জন্য যদি অ্যাপ্লাই করেন, খরচ হতে পারে আপনার 16 থেকে 17 লাখ টাকা, যারা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট ফর 13 মান্থস ভিসা। এখন 13 মাসের ভিসার জন্য যদি এটা হয়, তাহলে যারা 2 বছরের জন্য স্টেটমেন্ট দেখাবেন তাদের অবশ্যই এটার দ্বিগুণ, আপনার 34, 16 দুগুণ 32 অথবা 17 দুগুণ 34 অথবা 35 লাখ টাকা আপনার জন্য মোটামুটি সেফ হিসাবে ধরা যায়। এখন স্পাউস যারা, তাদের জন্য আমি ডিটেলস ক্যালকুলেশনে গেলাম না, এটা মাইগ্রেশন যে ওয়েবসাইট আছে ওখানে আপনারা আরও ডিটেলস পাবেন। আমি ওভারঅল একটা ডিসকাশন করার জন্য শর্টলি জাস্ট আপনাদের সাথে আলোচনা করছি কতটুকু দেখালে আপনার জন্য ভালো হতে পারে। আমাদের সময় আমরা 25 লাখ দেখিয়েছিলাম স্পাউস যারা 13 মাসের ভিসা, এবং আপনার 27-28 লাখ টাকা সেফ জোন, 2-1 লাখ টাকা বেশি রাখলে। এখন আসি যারা হচ্ছে 2 বছরের স্পাউস যারা আছেন, 2 বছরের জন্য অ্যাপ্লাই করবে, তাদের জন্য 46 বা 49-50 লাখ টাকা আপনার জন্য সেফ হবে, যারা 2 বছরের অ্যাপ্লাই করবেন। এখন মোটামুটি এটা গেল হচ্ছে টাকার একটা আইডিয়া, যে কত টাকা আসলে রাখা লাগতে পারে আর কয় মাসের জন্য রাখলে সেফ। আপনি অ্যাকাউন্ট ওপেন এখনই করে ফেলেন, কারণ স্টেটমেন্ট দেখানো লাগতে পারে আপনার, যেহেতু অ্যাপ্লিকেশন শেষ হয়ে গিয়েছে কিছুদিনের, অর্থাৎ 2-3 মাস একটু ট্রানজ্যাকশন করতে হবে। ট্রানজ্যাকশন করলে হবে কি, ওরা বুঝবে যে আপনার অ্যাকাউন্টটা সচল আছে, আপনি একটু ট্রানজ্যাকশন করতেছেন। হ্যাঁ, হুট করে টাকা আনলে তখন ওরা অনেক কিছু সন্দেহ করতে পারে। তো এক্ষেত্রে বেটার যে আপনার ডিসিশন বা ভিসার জন্য যখন অ্যাপ্লাই করবেন, তার আগে আপনার এই স্টেটমেন্টটা যাতে একটু ট্রানজ্যাকশনটা হয়, সেটার কার্যক্রমটা করার জন্য, বা এখন থেকে সেই জিনিসটা শুরু করে দেন। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কোন ব্যাংকে গেলে ভালো হবে। আমি পার্সোনালি পোবালি ব্যাংকে গিয়েছিলাম। অনেক আগে চিন্তা করতাম যে আল্লাহ, আমি কিভাবে স্টেটমেন্ট দেখাবো, আমার তো আসলে কোনো রাস্তা নাই, বা আমি তো আসলে কিভাবে কি করব বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই চিন্তাগুলো আমার মাথার মধ্যে আসতো যে আসলে কি আমি ব্যাংকে স্টেটমেন্ট দেখাতে পারবো, কারণ আমার পার্সোনালি আসলে কোনো টাকা পয়সা নাই যে আমি এত টাকা রেখে স্টেটমেন্টটা দেখাতে পারবো। পরে যেটা করেছি সেটা হচ্ছে পূবালী ব্যাংকে যোগাযোগ করার পরে ওখান থেকে বললো যে হ্যাঁ, আমরা যারা বাইরে পড়তে যাই স্টুডেন্টদেরকে ওখানে স্টেটমেন্ট দেখানোর ব্যবস্থা আছে।
আবার বলছি, এখানে কিন্তু এফডিআর না, আপনাকে লিকুইড মানি দেখাতে হবে। লিকুইড মানি মিন্স হচ্ছে আপনার এফডিআর তো আলাদাভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানো লাগে, মানে ওটা ফিক্সড ডিপোজিট যেটা বলা হয়। আর লিকুইড মানে আপনার অ্যাকাউন্টে তরল টাকাটা থাকবে, এইটা যাতে দেখতে পাওয়া যায় অ্যাকাউন্টের মধ্যে, এরকম কিছু একটা, সেটা লিকুইড মানি বলে। এইটা আপনাদের দেখানো লাগবে। এখন আপনি যেটা করতে পারেন, আপনার বাবা মা অথবা ফার্স্ট ব্লাড যারা আছেন তাদের নামে লোনটা ক্রিয়েট করে, আমি আগেও বলেছি যে এই টাকাটা হচ্ছে আপনারা ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে চেষ্টা করবেন যে আলাদা আলাদা করে, যেমন এটা হতে পারে এক সপ্তাহে 4টা ট্রানজ্যাকশন অথবা 5টা ট্রানজ্যাকশন পে অর্ডারের মাধ্যমে অথবা চেকের মাধ্যমে, হ্যাঁ, যে টাকাটা তুলে আপনি ডিপোজিট করতেছেন, যাতে ওরা বুঝতে পারে যে আপনি কোনো জমি সেল করছেন, অথবা আপনার ওয়াইফের অথবা আপনার মায়ের গয়না বিক্রি করার টাকা এটা আপনি ডিপোজিট করছেন। হ্যাঁ, কারণ এটা পরবর্তীতে কেন কাজে লাগবে আমি সে কথায় আসবো। তো যাতে তাদের মধ্যে সন্দেহ না জাগে, তারা যাতে অলওয়েজ বুঝতে পারে যে আপনি এই টাকাটা মানে ভ্যালিড কোনো জায়গা থেকে আনছেন এবং আপনার পড়াশোনার উদ্দেশ্যে আপনার বাবা মা অথবা আপনার ফ্যামিলি মেম্বার্স আপনার জন্য খরচ করতে আপনাকে দিয়েছে, অথবা আপনার বাবা গিফট করেছে। তো যাই হোক, এটা গেল যে ব্যাংকের সাথে যোগাযোগটা এইভাবে করতে হবে। নট অনলি পূবালী ব্যাংক, আমার মনে হয় উত্তরা ব্যাংক, এনআরবিসি ব্যাংক, আরও অনেক ব্যাংক আছে যারা এরকম সাপোর্ট দিয়ে থাকে। আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করে সুইটেবল যেটা মনে হবে, যাদের ইন্টারেস্ট রেট কম, সেখানে কথা বলতে পারেন। পার্সোনালি পূবালী ব্যাংক আমি যেটা পেয়েছিলাম 12%, যতটুকু আমার মনে আছে 12% হারে ওরা এই ইন্টারেস্টটা নিয়ে থাকে। 12% আসলে যেহেতু লিকুইড মানি, এখানে টাকার অ্যামাউন্টটা বেড়ে যায়, আপনার চার্জটাও বেশি। তো এখন কথা হচ্ছে, যারা এফডিআর দেখায় তাদের কিন্তু অনেক জায়গায় 5%, 6% ইয়া অনুসারে হতে পারে। তারপর আপনি বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে, যেহেতু আপনাদের এই সুযোগ সুবিধা আছে, আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান তাদের জন্য এটা অনেক বড় একটা সাপোর্ট। কারণ আমাদের ফ্যামিলির এত সাপোর্ট নাই যে ব্যাংক স্টেটমেন্ট 16 লাখ 20 লাখ দেখাতে পারবে বা আমাদেরকে দিতে পারবে। এই সাপোর্টটা আমরা আসলে পাই নাই বা পাবো না। কারণ আমি জানি আসলে বেশিরভাগ ছাত্রছাত্রী হচ্ছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকেই উঠে আসে, যারা দেশের বাইরে পড়াশোনার স্বপ্ন দেখে অথচ তাদের এই ফাইন্যান্সিয়াল ম্যাটার্সটা আসলে বড় একটা সমস্যা তাদের পড়াশোনার, মানে বাইরে স্বপ্ন দেখার পেছনে। যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি ব্যাংকে লোন এভাবে করলেন, করার পরে আপনার টাকা রাখলেন। এখন ইন বিটুইন টাইম আপনি কয়েকটা পেপার রেডি করে রাখতে পারেন। যেমন হতে পারে, আমি মেনশন করেছি যে এটা যে কোনো সময় এখন বোর্ড এম্বাসি হচ্ছে আপনার কাছে, যে কোনো সময় এম্বাসি আপনার কাছে চাইতে পারে যে আমাকে সোর্স দাও। হ্যাঁ, গতবার আমরা যারা আসছিলাম তাদেরকে বেশ কয়েকবার, ইভেন ডিসিশন আসার পরেও অনেকের কাছে বলেছে যে আমাকে স্টেটমেন্ট দাও, সোর্স দাও, এ টাকার উৎস কী। এখন এই জন্য বলতেছি, এটাকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনাকে এটা মাথায় রেখে এখন কাজ করতে হবে, আপনার সোর্সটা রেডি করতে হবে। কিভাবে রেডি করবেন আমি বলেছি, আপনার বাবা গিফট করেছে, হ্যাঁ, এটা একটা সোর্স হতে পারে। আপনি একটা ডিড করতে পারেন, ওখানে আপনার বাবার, এটা যে কোনো একটা কি বলে, উকিলের কাছে গেলে, অ্যাডভোকেটের কাছে গেলে ওরা নটারাইজ করে দেবে স্ট্যাম্প পেপারের উপরে যে 14 লাখ টাকা বা 10 লাখ টাকা আপনার বাবা আপনাকে দান করেছে বা গিফট করেছে পড়াশোনার উদ্দেশ্যে। তো আপনার বাবার সাইন থাকবে, আপনার সাইন থাকবে, এভাবে একটা ডিড করা আর কি। তো এটা করলে কিছু ভ্যালিড একটা সোর্স আপনি পেয়ে গেলেন। আরেকটা জিনিস করতে পারেন যে আপনার মায়ের অথবা আপনার ওয়াইফের গয়না বিক্রি করেছেন কোনো একটা দোকান থেকে, একটা রিসিপ্ট কালেক্ট করা, অথবা সামহাও যদি করে থাকেন সেটার একটা রিসিপ্ট নেয়া, তাহলে সেটাও 4-5 অথবা 10 লাখ টাকার একটা সোর্স হতে পারে। আরেকটা জিনিস করতে পারেন, বাসার যদি কোনো জমি বিক্রি করার দলিল থাকে বা কোনো রিসিপ্ট থাকে, সেটাও একটা সোর্স হতে পারে। এখন আমার কথা হচ্ছে, আপনার সোর্সটা রেডি করতে হবে। সোর্সটা রেডি ইমিডিয়েটলি করাটা যেমন ডিফিকাল্ট, যেটা আমি ফেস করেছি, কারণ আগের বছর এত সোর্স চাইনি। এবার এটা খুবই খুবই সিরিয়াসলি দেখতে হবে। আপনার এই সোর্সটা দ্রুত ম্যানেজ করে ফেলতে হবে ভাই, না হলে আপনি অনেক বিপদে পড়বেন। অর্থাৎ অত শর্ট টাইমের মধ্যে এগুলা ম্যানেজ করাটা অনেক ডিফিকাল্ট। তো এই ওয়েতে আপনি আগাইতে পারেন।
আমি আবারও বলছি, প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট চেষ্টা করবেন 2 থেকে 3 বার ট্রানজ্যাকশন করার জন্য। 1 লাখ 2 লাখ ওরা আমার কাছে পার্সোনালি এম্বাসিতে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল যে আপনার এই টাকাটা যে রাখছেন একবারে 6 লাখ 7 লাখ কেন ঢুকছে বা এভাবে কেন ঢুকছে। তখন তাদেরকে অনেক এক্সপ্লানেশন দিতে হয়েছিল যে আমার বাবা বাড়িতে টাকা জমিয়ে রাখছিল, তো হঠাৎ করে মনে হলো যে আমার যেহেতু স্টেটমেন্ট চাওয়া হয়েছে বা এই সময়ের মধ্যে আমার এটা জমা দিতে হবে, তখন আমি এই টাকাটা জমা দিই। তো এভাবে তাদেরকে অনেকভাবে বোঝানো লাগছে আর কি। তো আপনি ভালো জানেন যে আপনি তাদেরকে কীভাবে কনভিন্স করবেন, বাট বেটার যে প্রুফ রাখা এবং আপনার এক্সপ্লানেশনটা আগে থেকেই ছোট ছোট এক্সপ্লানেশনটা ওইটা মাথার মধ্যে সেট করে রাখা যে এটা চাইবেই যে আপনার সোর্স অফ ফান্ড কী, এটার এক্সপ্লানেশন দেন, আপনার এত টাকা 6 লাখ টাকার সাথে একবারে ঢুকছে কেন। হ্যাঁ, তখন আপনি স্টেপ বাই স্টেপ সুন্দর করে তাদেরকে বুঝায় বলবেন। সো আমার মনে হয় আমি সব কিছু ওভারঅল কাভার করেছি। আরেকটা জিনিস, আপনার ভিসা ডিসিশন আসার পরপরে আবার হুট করে টাকা তুলে ফেলবেন না। অনেকের আছে যে ভিসা ডিসিশন আসছে, টাকা তুলে ফেলছে, ওকে দ্যাটস ফাইন, আমার তো আর লাগবে না। তো ইট কুড বি এ হিউজ ট্রাবল। হ্যাঁ, এটা অনেক বড় একটা বিপদ হতে পারে আপনার জন্য। আপনার পরে ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে। অথবা ইউটি কার্ড পাওয়ার পরেও অনেকে টাকা তুলে ফেলে। ভাই, দরকার নাই। আপনি এখানে আসেন, পাওয়ার অফ অ্যাটর্নি কাউকে দিয়ে আসেন, তো আই থিঙ্ক তারপরে আপনি চাইলে তুলে ফেলতে পারবেন। কিন্তু তার আগে আসলে তোলার দরকার নাই। হ্যাঁ, বিপদে পড়তে পারেন। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে হুটহাট ডিসিশন নিয়ে ফেললে তখন এই স্টেটমেন্টের কারণে আপনার ভিসা ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা এমন কোনো বিপদে পড়তে পারেন যেটার কারণে আপনার ডিসিশনটা রিজেক্ট হয়ে গেল। তো এই কারণে স্টেটমেন্ট নিয়ে খুবই সিরিয়াসলি দেখতে হবে, কারণ আমরা মানুষ হিসাবে তো অত সৎ না। যারা বাংলাদেশ থেকে বেশিরভাগই ভালো আমি জানি, কিন্তু দু একজনের জন্য বেশিরভাগেরই সুনামটা নষ্ট হয়। সুতরাং এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আশা করি আমি অনেক কিছুই কাভার করেছি, মানে ওভারঅল আমার যে ছোট্ট এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা এখনও স্টেটমেন্ট নিয়ে কাজ শুরু করেননি, এখন থেকেই এটার ব্যাপারে একটু সিরিয়াস হন। স্টেটমেন্ট ইজ দ্য হিউজ হিউজ এখানে ইম্পর্টেন্ট ব্যাপার আছে, ইম্পর্টেন্স দিতে হবে আপনাকে, কারণ এইটার কারণেই আপনার ভিসা রিজেক্ট হতে পারে, ভিসা অ্যাকসেপ্ট হইতে পারে। ঠিক আছে? আর জন্ম নিবন্ধন যে একটা কাগজ আছে, বার্থ সার্টিফিকেট, এইটা নিয়েও অনেক প্যারা দেয়। এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। তো এখন স্টেটমেন্টে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের, অথবা কোনো কিছু জানার থাকে, আমার কমেন্টে লিখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আনসারটা দেওয়ার জন্য। আশা করা যায় সব কিছু আপনাদের কাভার করতে পেরেছি স্টেটমেন্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।